নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। আমার স্বামী যখন পাশের গ্রামের মহিলার সাথে অনৈতিক কার্যকলাপ করতে গিয়ে ধরা পড়ল, সেদিনই এমন সব ঘটনা জানতে পারলাম যা শুনে আমার মাথা রীতিমতো চক্কর দিচ্ছিল। ওই মহিলাকে নাকি উনি 12,000 টাকার দামের টাচফোন কিনে দিয়েছে, অথচ আমাদের বাড়িতে একটা বাটনওয়ালা সেট। ওই মহিলাকে নাকি উনি প্রায় ঘুরতে নিয়ে যায়, অথচ আমি তার স্ত্রী হওয়া সত্ত্বেও আমাদের বৈবাহিক সম্পর্কে 10 বছরেও কোথাও ঘুরতে যাইনি। তবুও আমার স্বামীর সন্দেহজনক কোনো কিছুই আমার দৃষ্টিগোচর হয়নি। 2-1বার ফোন আসলেও আমি তো অন্য চোখে দেখিনি, কারণ আমার স্বামীর প্রতি আমার অগাধ বিশ্বাস আর ভালোবাসা নামক বিষয়টি ছিল। উনিও কখনো ভালোবাসার কোনো কমতি রাখেননি আমার সংসারে। তার এই ঘটনার পর আমি প্রায় বোবা হয়ে গিয়েছিলাম। আমার ছোট ছোট দুটো ছেলে মেয়ে, তাদের নিয়ে আমি কার কাছে দাঁড়াবো? শুনলাম গ্রামবাসী নাকি তাদের বিয়ে পড়িয়ে দেবে। আমি আমার স্বামীর ভাগ তো কাউকে দিতে চাইনি, তাহলে এমন কেন হলো? সতীনের ঘর করাটা কোনোদিনই আমি পারবো না। বিয়ে পড়িয়ে ওদের সম্পর্কটাকে জায়েজ করে দিয়েছেন গ্রামবাসী। বাড়িতে বউ নিয়ে এসেই মহিলা আমার পায়ে পড়ে গেল, কাঁদতে কাঁদতে বলল, বুবু আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আপনার পায়ে ধরি, আমাকে একটু ঠাঁই দিন। মহিলার কথা শুনে রীতিমতো আমি চমকে গেলাম। আমার স্বামীও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দরজার বাইরে অনেক লোকের সমাগম। আমি কেঁদে ফেললাম। সবার সামনে কোনো ঝামেলা না করে আমার সাজিয়ে রাখা ঘরটাতে ওদের জায়গা করে দিলাম। সন্তানদের নিয়ে আমি থাকতে শুরু করলাম আরেকটা ঘরে। প্রায় আমি ওদের হাসি মশকারায়ের আওয়াজ শুনি। আস্তে আস্তে আমার প্রতি আমার স্বামীর ভালোবাসা কমতে লাগলো। একদিন নির্জনে তাকে ডেকে বললাম, আমি আপনাদের সুখের ঘরের কাটা হয়ে থাকতে চাই না, আমি চলে যাব। আমার কথায় খানিকটা অবাক হয়ে রাসেল, মানে আমার স্বামী, তোমার তো এখানে কোনো অসুবিধা হচ্ছে না মায়া, তারপরও কেন? আমি মাথা নিচু করে বললাম, আমাকে আটকাবেন না দয়া করে, আমি আমার ভালোবাসাটুকু নিয়েই চলে যাব। তুমি কি আমার উপর রাগ করে আছো মায়া? আমি কেমনে যেন ফেসে গেছি, বুঝতেই পারিনি। আপনি আরো অনেক কিছুই জানতে পারবেন না, আপনি ভালো থাকবেন, এটাই আমি চাই। বিভিন্ন কথা দিয়ে আটকানোর চেষ্টা করলেও আমি আমার কথার প্রতি অনড় ছিলাম। সেদিন তাকে শেষ কথা বলেছিলাম যে আমি আপনাকে তালাক দিব না, শুধু আপনার থেকে দূরে চলে যাব। আর দয়া করে আমার 2 পৃথিবীকে আমার কাছ থেকে চাইবেন না। কখনো মনে পড়লে আসবেন, নিষেধ থাকলো না। 2টো সন্তানের অন্তত একজনকে চেয়েছিলেন তিনি, কিন্তু আমার সন্তানকে তাদের সৎমায়ের কাছে মানুষ করার মতো অবস্থায় রাখতে চাইনি। হয়তো তারা এখানে ভালো থাকবে, কিন্তু মায়ের আদর তো পাবে না। বাবা হয়তো 2 দিন ভালোভাবে কাছে টানলেও পরে মহব্বত কমে যাবে। আমার সতীন আমার কাজ দেখে মনে মনে খুশি হয়েছিল, রাজার সাথে রাজত্ব পেল বলে। কিন্তু মিথ্যা কান্না করার ভান করলো সে। আমার গলা ধরে বলল, বুবু আপনি যাবেন না, দয়া করে আমার জন্য আপনি এই সংসার ছেড়ে যাবেন না, দরকার হলে আমিই চলে যাব। তার কথার মধ্যে কোনো জোর ছিল না, ছিল না সত্যিকারের কাতরতা। আমি মুচকি হেসে তাকে ভাঙা ভাঙা গলায় বললাম, তুমি ভালো থেকো। আমার এক মামাতো ভাই ছাড়া দুনিয়াতে কেউ ছিল না। বাবা মাকে ছোটবেলায় হারিয়েছি। মামা মামির সংসারে বড় হলো জানতাম না আমার আরো কেউ আছে কিনা। আমার দাদা দাদি বা চাচা চাচি স্নেহা আর সুমনকে নিয়ে বাড়ি থেকে বের হবার সময় চোখ দিয়ে পানি চলে আসছিল। আমার সাজানো সংসার নিমিষেই শেষ হয়ে গেল। তিল তিল করে গড়ে তোলা প্রত্যেকটি কোণা যেন আমার দিকে অপলক নেত্রে তাকিয়ে কেঁদে কেঁদে বলছে, তুমি যেও না মায়া, আমাদের মায়ার ডোরে বেঁধে কোথায় যাচ্ছ? তাদের প্রতি হয়তো আমার নিশ্চুপ উত্তর, তোরা আমারই স্পর্শ, তোদের প্রতি আমার ভালোবাসাটুকু কোনোদিনই কমবে না, ভালো থাকিস তোরা। কিছু দূর যাওয়ার পর 5 বছরের ছেলে সুমন বলে উঠল, মা আমরা কোথায় যাচ্ছি? তুমি না তোমার মামার বাড়ি যেতে চেয়েছিলে? সেখানেই যাচ্ছি বাবা। ছোট মা আর আব্বা যাবে না? না বাবা। সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়েছিলাম। স্নেহার বাবা বিদায়বেলা চোখে পানি সমেত বলেছিলেন, কোথায় যাচ্ছ জানাবা কিন্তু, ছেলে মেয়ে দুটোর খরচ আমি পাঠাবো। তার আর দরকার হবে না। রাত 11টা নাগাদ ভাইয়ের বাড়িতে আসলাম। মামাতো ভাই আমাকে দেখে অবাক হয়ে বলল, কি রে মায়া, হঠাৎ তুই? হ্যাঁ রে। তা কোনো খোঁজ না দিয়ে? তোর বাড়িতে কয়েকদিন থাকার জায়গা হবে, মাসখানেকের জন্য। কি হয়েছে বলবি তো বোন? আমি সব কথা তাকে বললাম।
দাওয়ার উপর পা ছড়িয়ে বসেছিলাম। চোখ দিয়ে আমার পানি অনবরত ছুটছে। ভাইয়ের বউ আমাকে আপাতত এক গ্লাস পানি এনে দিল। আমি ঢক ঢক করে খেয়ে ভেতরে জমে থাকা গরমটাকে ছুটি দিয়ে দিলাম। মামাতো ভাই জহির তো রেগে আগুন, রাগী ভাব এনে বলল, তুই যাই বলিস আপা, আমি কিন্তু মামলা করবো ওর নামে। জহিরের বউ তার সাথে সহমত পোষণ করলো। আমি শুকনো হেসে বললাম, রাগিস না ভাই, দোষ তো আমার। উনি তো আমাকে বাড়ি থেকে বের করে দেননি, আমি নিজের ইচ্ছায় এসেছি। কিছুক্ষণ পর জহিরের বউ ভাত এনে সামনে রাখলো। ভাত দেখে ভেতরের ক্ষুধা জেগে উঠলো। গত 1 মাসে শান্তি করে খেতে পারিনি। গোস্ত, মাছ, পোলাও রান্না করলেও গলা দিয়ে নামেনি। আজ ডাল ভাত দেখে যেন পেটটা মোচড় দিয়ে উঠলো। গপ গপ করে খেতে শুরু করলাম। স্নেহা আর সুমনকেও খাইয়ে দিলাম। আমার এমন করে খাওয়া দেখে জহির অবাক হয়ে বলল, আস্তে আপা আস্তে, গলায় আটকাবে তো। আমি তার কথায় কর্ণপাত না করে খাবারটুকু শেষ করে পানি ঢকঢক করে খেয়ে বললাম, জানিস ভাই, কতদিন পর শান্তি করে ভাত খেলাম। গোস্ত, মাছ আমার পেটে ঢোকে না রে ভাই। ওই বাড়ির সবকিছুই বিষ লাগে। তোর বাড়িতে দিবি থাকতে মাসখানেকের জন্য। আপা, আমি গরিব হতে পারি, দিনে আনি দিনে খাই, তবুও তোকে পুষতে পারবো না, এমনটা হতে পারে? তুই তো ছোট থেকে আমাকে মানুষ করেছিস, আমরা যা খাই তুইও তাই খাবি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, আলহামদুলিল্লাহ। জহিরের বাড়িটা খুব বড় না হলেও মোটামুটি রকমের। 2টো টিনের ঘর ছাড়াও একটা রসুই চালা। খড় দিয়ে তৈরিকৃত একটা ঘর 2টো গরু আর একটা ছাগলের জন্য বরাদ্দ। 2টো টিনের ঘরের মধ্যে একটা আমাদের জন্য বরাদ্দ করে দিল জহির। অনেকদিন পর শান্তিতে শুয়ে পড়লাম। স্নেহা আর সুমন আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। এই টিনের ঘরটা খুব বড় না হলেও একটা বিছানা সমেত একটা টেবিল অনায়াসেই বসানো যায়। বিছানা আগে থেকেই ছিল বিধায় আর চিন্তা করতে হয়নি আমাকে। বিছানায় শুয়ে অনেকটা শান্তি পেলেও ঘুম যেন কোনো ক্রমেই আসছিল না। আসবেই বা কিভাবে? আমার স্বাদের সংসার ছেড়ে আজ অন্যের বাড়িতে অতিথি আমি। কাল আমার জীবনে কি অপেক্ষা করছে সেটাও জানি না। জহির যতই ওর বাড়িতে থাকতে বলুক না কেন, আমার নিজের আত্মসম্মান বোধ বলতে তো একটা কথা আছে। আমি তো নারী, এই প্রজন্মের নারী। আমি কেন অন্যের গলগ্রহ হয়ে বেঁচে থাকবো? একটা সময় স্নেহার আব্বাই আমার পাশে শুতো। বিছানায় শুয়ে যেন রাজ্যের সব রকমের গল্প আমার সাথে করত। মাঝে মাঝে বলতো, তোকে ছাড়া বিছানায় ঘুমোতে ভালো লাগে না রে মায়া? আমি লজ্জা পেতাম খুব। মুখ অন্যদিকে ঘুরিয়ে বলতাম, আপনার মুখে কি কিছুই আটকায় না? উনি হো হো করে হেসে বলতেন, নিজের বউয়ের সাথে আবার কিসের লজ্জা? তখন স্নেহা বা সুমন আমাদের ঘর আলোকিত করে আসেনি। ভালোবাসায় টই টুম্বর ছিল পুরো সংসার। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে অনেক কষ্টে মামা বাড়িতে বড় হয়েছি। খেয়ে না খেয়ে পড়েছিলাম, কারণ মামার সংসারটাও অভাবের ছিল। সেজন্য প্রায়ই মকবুল চাচার চাতালে কাজ করতে যেতাম। তখন একটু হলেও খাবারের কষ্টটা লাঘব হয়েছিল। হঠাৎ করেই স্নেহার আব্বা আমাকে দেখে পছন্দ করলেন। বিয়ের প্রস্তাব দিয়ে ঘটককেও পাঠালেন। তারও 3 কুলে কেউ ছিল না। মামা ছেলের বাড়িঘর সব দেখে শুনে তার হাতে আমাকে তুলে দিলেন। 10 বছর সংসার করলাম। তার প্রতি আমার ভালোবাসার এতটুকু কমতি রাখিনি। তিনি যখন চেয়েছেন তখনই আমার ভালোবাসা পেয়েছেন। যেভাবে ইচ্ছা সেভাবে শারীরিক সম্পর্ক করেছেন। তবুও চেয়েছিলাম যাতে আমার ভালোবাসার মানুষ আমার কাছেই আটকে থাক, কিন্তু না, তার হলো কই। আমি হেরে গেলাম। তার পাশে আমার সবার কথা থাকলেও আজ সেখানে অন্য কেউ ভালোবাসার পরশ খেতে ব্যস্ত। আচ্ছা, আমার ভালোবাসার কথা কি তিনি ভুলে গেছেন, নাকি আমি কোনো কিছুতে কমতি রেখেছিলাম যার ফলশ্রুতিতে অন্য কারোর প্রতি তার ভালোবাসা জন্মালো? না, আর কিছু ভাবতে পারছি না। চোখ দিয়ে পানি ঝরছে। স্নেহা আর সুমন কত সুন্দর করে ঘুমাচ্ছে। ওরা কত নিষ্পাপ। ওরা কি দোষ করেছিল যে ওদের বাবার অভাব ওদের সারা জীবনের জন্য বয়ে বেড়াতে হবে? ঘড়ির কাঁটা টিকটিক করে চলছেই। হঠাৎ মসজিদ থেকে সুমধুর আজানের ধ্বনি আমার কানে এসে পৌঁছালো। ছোটবেলা থেকে সালাত আদায় করতাম। আজ অবধি কোনোদিনও এক ওয়াক্ত সালাত ছাড়িনি। হয়তো মাঝে মাঝে কাজা করতে হয়েছে, তবুও পড়েছি। বিছানা থেকে উঠে পুকুর পাড় থেকে অজু করে এসে সালাতের জন্য বসে পড়লাম। সৃষ্টিকর্তাকে বললাম, হে প্রভু, আমাকে পথ দেখাও। আমি কি করব ভেবে পাচ্ছি না। আমার মধ্যে সাহস দাও। আমার ছেলে মেয়ে দুটোকে মানুষ করার মতো তৌফিক দান করো। সকালবেলা জহির পান্তা ভাত খেতে খেতে বলল, আবার তুই কোনো চিন্তা করিস না, তোর যতদিন ইচ্ছা তুই এখানে থাকিস, আমাদের কোনো সমস্যা হবে না। জহিরের বিয়ের 3 বছর পেরিয়ে গেল, তার বউয়ের এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি। সংসারে তারা দুজনই অন্যের খেতে কাজ করে যা আয় হয় তাতে কোনো রকমের দিন চলে যায়। জহিরের কথায় ওর বউ চামেলি বলল,
হ্যাঁ আপা, আপনাদের কোনো সমস্যা নাই। এমনিতেই আমরা একলাই থাকি বাড়িতে। আপনারা থাকলে আমাদের সমস্যা হবে না, বরং ভালোই লাগবে। মকবুল চাচার চাতালে কি কোনো লোক নেবে? আমি তো সেখানেই একই কাজ করতাম। তুই চাচাকে বলে দেখিস তো। তার আর দরকার কি আপা? তুই বুঝতেছিস না ভাই, স্নেহা আর সুমনের জন্য হলেও তো আমাকে কিছু করতে হবে। আমার সমস্যা হবে না রে। অনেক বলার পর জহির রাজি হলো। আচ্ছা আপা, আমি কাজ থেকে ফেরার সময় চাচাকে জিজ্ঞেস করে আসবো। একথা বলে জহির চলে গেল। আমি দাওয়ায় বসে রইলাম। চামেলি কাঁথা সেলাই করতে ব্যস্ত। আরেকটা সুচ থাকলে আমিও তাকে সাহায্য করতে পারতাম, কিন্তু একটা মাত্র সুচ। দাওয়ার বেড়ায় মাথায় হেলান দিয়ে উঠোনের দিকে তাকিয়েছি। স্নেহা আর সুমন খেলছে। ওরা ছোট মানুষ, আপাতত এগুলো ওদের মাথায় ঢুকবে না। শুধু আমার সামনে জল, অথই জল। মনে হচ্ছে আমি জলে তলিয়ে যাচ্ছি, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। তলিয়ে যাচ্ছি, আর সেই সাথে আমার বেঁচে থাকার আশা ফুরিয়ে যাচ্ছে। চামেলির কথায় সম্বিত ফিরে পেলাম। আপা, কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি। আমি মুচকি হেসে চোখের পানি মুছে নিলাম। মকবুল চাচার চাতালে কাজ করলে কয়টা টাকা রোজগারও হবে, সময়ও কাটবে, সেই সাথে দুঃখের স্মৃতিটা কিছুটা হলেও ভুলে থাকা যাবে। সন্ধ্যায় বাড়ি ফিরে এলো জহির। হাত মুখ ধুয়ে খেতে বসলো। আমি তার পাশে বসতেই সে বলল, আপা খেয়েছিস? না রে, আগে তুই খেয়ে নে, আমি পরে খাবো। চামেলি, স্নেহা আর সুমনকে আমার পাশে বসিয়ে ওদেরকে খাবার দাও। চামেলি ওদেরও খেতে দিল। আমাকে বলল, আপা, আপনিও খেয়ে নেন। এশার নামাজ পড়ে খাবো, তুমিও তো খাওনি, আমরা একসাথে খাবো না হয়? চামেলি আচ্ছা শব্দটি উচ্চারণ করে জহিরকে পাখা দিয়ে বাতাস করতে লাগলো। ওদের ভালোবাসা দেখে ফের পুরোনো দিনের কথা মনে পড়ে যেতে লাগলো। এমন সময় জহির বলল, আপা, মকবুল চাচা কাজে ডাকছে, কাল যাওয়ার সময় আমি নিয়ে যাব, তারপর একলা গেলেও সমস্যা নাই। আমি মনে মনে আল্লাহকে ধন্যবাদ জানালাম। অন্তত একটা কাজের জোগাড় হলো। আমি অস্ফুট স্বরে বললাম, আচ্ছা। মকবুল চাচার চাতালে ধানের কাজ। এক সময় এই কাজটি আমি স্বাচ্ছন্দ্যে করতাম। তারপর 10 বছরের বিরতি। হয়তো 2-1 দিন মানিয়ে নিতে একটু কষ্ট হবে, তারপর ঠিক হয়ে যাবে। গত 4 দিনে মোটামুটি নিজেকে মানিয়ে নিয়েছি। টাকাও ঠিক মতো দেয়, দিন প্রতি 200 টাকা। এতেই বা কম কিসে? সারাদিনের ক্লান্তির পর যখন টাকাটা হাতে পাই, তখন সারাদিনের কষ্টের কথা ভুলে যাই। সেদিন মকবুল চাচা এসে বলল, মায়া, চাতালের কাজ শেষ হলে আমার ঘরটা একটু ঝাড় দিস তো, উঠোন সহ। 50 টাকা বাড়িয়ে দেব। আমি হেসে বললাম, তা আর লাগবে না মহাজন, আমি এমনিতেই করে দিব। মকবুল চাচা চলে গেল। যাওয়ার আগে দিনের মজুরিটা দিয়ে দিল। আজকের কাজ আসরের সময় শেষ। সবকিছু ঠিকঠাক জায়গায় রেখে মকবুল চাচার বাড়িতে ঢুকে ঝাড়ুটা হাতে নিলাম। চাচা চেয়ারে বসে হুকা টানছে। আমি কয়েকবার লক্ষ্য করলাম যে উনি আমার পেট বরাবর তাকিয়ে আছে। আমি অন্য কাজের বাহানায় পেটটা ভালো করে ঢেকে নিলাম। পেছন থেকে সশব্দে আওয়াজ আসলো। ঢাকলি কেন? ভালোই তো লাগছিল। আমি আমতা আমতা করে বললাম, মানে? এত মানে মানে করার কি আছে? বুঝেও না বুঝার ভান করিস না মায়া। একথা বলে উনি আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি আমার কাজ খুব দ্রুত করছিলাম, যাতে এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া যায়। হঠাৎ আমার শরীরে স্পর্শ পেলাম। আমি অবাক বনে গেলাম। আমি হাতটা সরিয়ে বললাম, চাচা এ কি করছেন? আমাকে নিকাহ কর, তোর স্বামীর মতো তোকে ছেড়ে দেব না। ছি চাচা, এসব কি বলছেন? রাজ রানী হয়ে থাকবি আমার বাড়িতে, সতীনের সাথে সংসার করার ঝামেলাও নাই। আমার যা আছে সবই তোর হবে, আর তোর সন্তানদেরও মানুষের মতো মানুষ করতে পারবি। আমি কি বলবো ঠিক বুঝতে পারছি না। যে লোকটা একসময় আমাকে মা বলে ডাকতো, আর সেই কিনা আমাকে এমন জঘন্যতম কাজের জন্য ডাকছে। আমি দ্রুত বাড়ি থেকে বের হয়ে দৌড় দিলাম। ভাবলাম, নিরীহ প্রাণী পেলে বিড়াল ও বাঘ হয়। কিছু কিছু পুরুষ আছে যারা অসহায় নারী দেখলেই তাদের কামুক ভাব জেগে ওঠে। যে কোনো কিছুর বিনিময়ে তাদের শরীর ভোগ করার খেলায় মত্ত হতে চায়। আবার ভোগ করার সময় যেভাবে চাইবে সেভাবেই নারীদের নাচতে হবে। পুরুষরূপী সেই সব মানুষেরা তখন আর পুরুষ থাকে না, শয়তান হয়ে যায়। কেউ টাকার বিনিময়ে, আবার কেউ বিয়ে নামক সন্ধির মাধ্যমে। এসব কথা ভাবছিলাম আর বাড়ি ফিরছিলাম। কোনো কিছুই ভালো লাগছিল না। মকবুল চাচার চাতালে আর কাজে যাব না। দরকার পড়লে অন্যের ক্ষেতে পুরুষের মতো খেটে মরবো, তবুও নিজের সতীত্ব দেব না। নারীদের তো এই সতীত্বটুকুই আসল। সতীত্বটুকু গেলে হয়তো তাকে আর নারী বলা চলে না। তবে জোর জবরদস্তের ক্ষেত্রে সে কথাটা ভিন্ন। মকবুল চাচাকে দোষ দিয়ে কি হবে? বেচারার বয়স হয়েছে, অথচ তার সংসারে কেউ নেই। তিনি মারা গেলে কাদার মতো একজন লোক নেই।
কিংবা মরার সময় মুখে 1 চামচ পানি তুলে দেবে তারও উপায় নেই। চাচি মারা যাবার পর দুটো বিয়ে করলেও বিয়ে দুটো আর টেকেনি, ভেগে গেছে তারা। মকবুল চাচার দোষ আমার জানা নেই, তবে তিনি যে খুব অসহায়ত্বে ভোগেন সেটা ঢের বুঝতে পারছি। এ বয়সে হয়তো তিনি একটু সুখ বা শান্তি খুঁজছিলেন। সে সুখ বা শান্তিটুকু তার সব সম্পত্তির বিনিময়ে হলো। আমি বাড়ি এসে দাওয়ায় বসে পড়লাম। খুব হাঁপাচ্ছি, মনে হয় ভেতরটা শুকিয়ে তৃষ্ণার পাহাড় জমেছে। অনেকটা পথ দৌড়ে এসেছি। হঠাৎ দেখি চামেলি পানি হাতে দাঁড়িয়ে আছে। আমি দ্রুত পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে খেয়ে নিলাম। পানিটুকু খেয়ে জোরে নিঃশ্বাস নিতে থাকলাম। চামেলি জিজ্ঞেস করলো, আপা খুব হাঁপাচ্ছেন যে, কিছু কি হয়েছে? আমি নিজেকে একটু সামলে নিলাম। মুচকি হেসে মিথ্যা বললাম, না বোন, তেমন কিছু হয়নি। জহির বাড়িতে ফিরেছে? হ্যাঁ আপা, উনি খরচ আনতে হাটে গেছে। ও আচ্ছা। পানি খেয়ে একটু ভালো লাগা কাজ করছিল। হঠাৎ স্নেহা দৌড়ে এসে আমার গলা জড়িয়ে ধরে বলল, মা, আমরা কবে বাড়ি যাব? স্নেহার এমন প্রশ্নের উত্তর আমার জানা নেই। কি উত্তর দিব তাকে? নিতান্তই ছোট মানুষ বলে তাকে উত্তর দেওয়ার কথা চিন্তা করলাম না। কি হবে তাকে মিথ্যা আশ্বাস দিয়ে? স্নেহা আবারও বলল, বলো না মা, আমরা কবে বাড়ি যাব? আমি তাকে সশব্দে বললাম, না, আমরা বাড়ি যাব না। তাহলে কি আমরা মামার বাড়িতেই থাকবো মা? স্নেহা বড্ড পাকা পাকা কথা বলছে, বেশ বিরক্তিকর। আমি তাকে রাগ দেখিয়ে বললাম, আমার চোখের সামনে থেকে যা তো। আমার এমন রাগী চেহারা হয়তো আর কখনো সে দেখেনি। ভয় পেয়ে মুখটা চুপসে গেছে স্নেহার। আমাকে আর কোনো প্রশ্ন না করে চলে গেল। আমি দাওয়ার উপর বসে শুধু ভাবছি আর ভাবছি। চাতালের কাজটাও গেল। এখন কি করব আমি? নাকি জহিরের সাথে খেতে কাজ করতে যাব? কোনো কিছুই মাথায় আসছে না। শাড়ির ভেতর ঘামে জবজব করছে। পুকুরে একটা ডুব দিয়ে আসা দরকার। আর কোনো কথা না বলে পুকুর পাড়ের দিকে গেলাম। দুটো ডুব দিলে হয়তো শরীরটা ভালো লাগবে। ডুব দিয়ে এসে দেখি ধাওয়ায় বসে আছে জহির। সুমন জহিরের কোলে। আমি কাপড়টা পাল্টে ওর পাশে গিয়ে বসলাম। চামেলি ইতিমধ্যে জহিরকে খাবার দিয়ে গেছে। আমি যখন ওর পাশে গিয়ে বসলাম তখন ওর কয়েক লোকমা খাওয়া হয়ে গেছে। আমি বসার পর জহির আমাকে বলল, আপা আমি বলি কি, তুমি স্নেহার আব্বাকে তালাক দাও, তারপর তুমিও নতুন করে জীবন শুরু করো। ওর আব্বা যদি তোমাকে রেখে, তোমার সন্তানদেরকে রেখে অন্য মহিলার সাথে সুখে সংসার করতে পারে, তাহলে তুমি কেন পারবা না? আমি বুঝতে পারছি জহির কি বলতে চাইছে। তাই তো আমি কোনো কথা না বলে চুপচাপ শুধু নির্বাক শ্রোতার মতো শুনেই যাচ্ছি। জহির আরেক লোকমা ভাত মুখে পড়ে পানি খেয়ে আবার বলতে শুরু করলো, মকবুল চাচা রাজি, শুধু আমি জহিরকে থামিয়ে দিলাম। এখন বিষয়টা আমার কাছে পরিষ্কার যে মকবুল মেয়ে ঘটকের মাধ্যমে বিয়ের পয়গামা পাঠিয়েছেন। আমি আর কোনো কথা বললাম না, শুধু জহিরকে থামিয়ে দিলাম। থামিয়ে দেওয়া সত্ত্বেও আবারও বলতে লাগলো, দেখ আপা, মকবুল চাচার যা আছে সব তোমার নামে লিখে দিতে প্রস্তুত। তুমিও ভালো থাকবা আর তোমার সন্তান দুটোর একটি গতি হবে। আমি কোনো প্রতিবাদ না করলেও চামেলি ঠিকই প্রতিবাদ করলো। তুমি এটা কি বলছো? মকবুল চাচা বুড়ো মানুষ, তার সাথে তুমি আপার বয়স মেশাচ্ছ? তোমার মাথা ঠিক আছে তো নাকি? হ্যাঁ, চামেলির প্রতিবাদের সুর শুনে কিছুটা ভালো লাগলো, কিন্তু তখনই জহিরের চড়া কথা শুনতে হলো তাকে। বেচারি চুপ থেকে গেল, আর কোনো কথা বলল না। আমাকে নিয়ে ভাবার মতো মানুষ তাহলে পৃথিবীতে আছে। আমার একমাত্র ভাই জহির। বেশ ভালো লাগছে। কত ভাবে আমাকে নিয়ে, এতটাই ভাবে যে বোন কি চায় সেটাই বুঝতে চাইলো না। জহিরের কথাগুলো বলার কারণ খুব দ্রুতই জানতে পারলাম। রাতে প্রাকৃতিক কাজ সমাধা করার জন্য যাওয়ার সময় ফিসফিস শব্দ শুনতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম। জহির ওর বউকে বলছে, তুমি সব বুঝো না বোঝার ভান করে থাকো, মনে হয় কিছুই বুঝো না। আমি আবার কি করলাম? আরে আপার সাথে যদি মকবুল চাচার বিয়ে দেওয়া যায়, তাহলে আপার সাথে সাথে আমাদেরও কপাল খুলে যাবে। তোমার কথায় কিছুই বুঝি না আমি, কি যে বলো। আরে আপা তো এমনিই গ্রামে থাকবে, অন্য কোথাও তো আর যাবে না। আপার বাড়ি গেলে কি আমাদের খালি হাতে ফিরে দেবে? তাছাড়া মকবুল চাচা বলেছে কাজটা করে দিতে পারলে 10,000 টাকা দিয়ে দেবে আমাকে। না, আর কিছু শুনতে পারবো না। না হলে নিজের কানকেই বিশ্বাস করতে কষ্ট হবে। আমার জীবনের একমাত্র অবলম্বন যাকে ভেবেছিলাম, সেও আমার বিরুদ্ধে। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আমার। ছেঁড়া শাড়ির আঁচল দিয়ে মুছে ঘরে গেলাম। কত সুন্দর করে স্নেহা আর সুমন ঘুমাচ্ছে। আমি একটা ব্যাগের সাথে আনা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর একটু রাত বাড়ার অপেক্ষা করতে লাগলাম। এখনো জহিরের ঘর থেকে ফুসুর ফুসুর শব্দ আসছে।
আমি স্নেহাকে জাগালাম। ঘুমো ঘুমো ভাবে বলল, কি হলো মা? চল মা, আমরা অন্য কোথাও চলে যাই। কেন মা? বেশি কথা বলিস না। কিছুক্ষণ পর আমি সুমনকে কোলে তুলে নিলাম। স্নেহা আমার শাড়ির আঁচল ধরে থাকলো। আমি অন্য হাতে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসলাম। চারদিক কত নিস্তব্ধতা। আমি বাড়িটা এক নজর ভালো করে দেখে চোখের পানি মুছে নিলাম। ভাবলাম এখানেও আমার জায়গা হলো না। আমি হাঁটতে থাকলাম, উদ্দেশ্যহীন, পথ জানা নাই এমন পথে। আমি এতটাই অসহায় যে সবাই শুধু আমাকে ব্যবহার করতে চায়। কেউ আমার দেহটাকে ব্যবহার করতে চায়, আবার কেউ আমার সরলতাকে পুঁজি করে অন্যের কাছে আমাকে বিক্রি করতে চায়। আমার পৃথিবীটা এমন কেন? জীবনভর শুধু কষ্টই পেয়ে গেলাম, সুখ পেলাম না কোথাও। একটু সুখের দেখা যখনই পেলাম, ঠিক তার কিছুদিনের মধ্যেও হারিয়ে গেল। একটু বাস ধরে শহরে চলে আসলাম। তা না হলে কিছুই করার ছিল না আমার। শহরে এসে যখন নামলাম, তখন সূর্য ঠিক মাথার উপরে। কি করব ঠিক বুঝতে পারছি না। স্নেহা ও সুমন দুজনেই খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। সাথে যে কয় টাকা ছিল তাতে বাস ভাড়া দিতেই চলে গেছে। তবুও ব্যাগটা ভালো করে পরীক্ষা করে দেখলাম ৪৫ টাকা আছে। আল্লাহকে ধন্যবাদ জানিয়ে আপাতত কিছু খাবার কিনে দিলাম। আস্তে আস্তে সময় গড়িয়ে যাচ্ছে। রাতে কোথায় থাকবো তাও বুঝতে পারছি না। সন্ধ্যার পরে একটা বটগাছের নিচে বসে পড়লাম। সুমন রাতের খাবার না পেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। স্নেহা খাবারের জন্য মামা বলে বারবার ডাকছে। দুনিয়ার সব থেকে খারাপ মানুষ মনে হচ্ছে নিজেকে। নিজেকে মা ভাবতেও ঘৃণা হচ্ছে। যে মা তার সন্তানের একবেলা খাবার জোটাতে পারে না, সে আবার কিসের মা? অন্যের কাছে গিয়ে হাত পাততেও আত্মসম্মান বোধে লাগছে। রাতটা কেটে গেলে বাড়িতে বাড়িতে গিয়ে কাজের সন্ধান করতে হবে। শুনেছি শহরের মানুষদের কাছে কাজের মানুষের খুব চাহিদা। বাকি ৫ টাকা দিয়ে মুড়ি কিনে পানি দিয়ে ভিজিয়ে দিলাম। স্নেহা সেটাই খেতে লাগলো। সুমনকেও ঘুম থেকে তুলে ভেজা মুড়ি খাওয়ালাম। কিন্তু এতটুকু ভেজা মুড়ি পেটে থাকবেই বা কতক্ষণ? তারপর কি করব? ওদের নিয়ে কোথায় গিয়ে উঠবো? গতকালকের পর তো আমার পেটেও কিছু পড়েনি। খুব ক্ষুধা আমারও পেয়েছে। শরীরে জোর পাচ্ছি না। কাল কিভাবে কাজের সন্ধানে বের হব? কিভাবে ওদের মুখে খাবার তুলে দেব? নাকি আমার সন্তানেরা না খেতে পেরে মারা যাবে? না, কিছুই ভাবতে পারছি না। স্নেহা ও সুমন দুজনেই আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে। রাত বাড়ছে। শহরের রাস্তায় মানুষের কোলাহলের মাত্রা কমেছে। হয়তো কিছুক্ষণের মধ্যে রাস্তা শূন্য হয়ে যাবে। তবে আমি যে বটগাছের নিচে বসে আছি, তার পাশে কয়েকটা দোকান এখনো খোলা। হঠাৎ একটা গাড়ি এসে দাঁড়ালো আমাদের পাশে। গাড়ি থেকে লোকটা নেমে বলল, কিরে, যাবি নাকি? কত রেট? কত রেট মানে? মনে মনে ভাবলাম, কিসের রেট? আমি লোকটার মুখের গন্ধ থেকে মুখটা সরিয়ে নিলাম। কি গন্ধ রে বাবা! ছি! টলতে টলতে লোকটা চলে গেল। দেখলাম রাস্তার পাশে অনেক সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে কিছু গাড়ি আসছে আর তাদের নিয়ে যাচ্ছে। এখন বুঝতে বাকি রইল না ঘটনা কি। খুব ভয় লাগছে আমার। নিরাপদ আশ্রয় খুঁজতে লাগলাম। না পেয়ে ফের বটগাছের কোণে জবুথবু হয়ে বসে থাকলাম। তবু আরেকজন বাবু এসে বলল, বাহ, তোর গোতরখানা তো বেশ। তা কত নিবি? আমি ঘৃণায় মুখ সরিয়ে নিয়ে বললাম, আমি বাজারের মেয়ে নই, আপনি যান। লোকটা হা হা করে হেসে বলল, বাজারের মেয়ে না হলে কি কেউ এখানে বসে থাকে? আর লজ্জা পাস না, চল আমার সাথে। আনন্দ নিবি, পয়সাও পাবি, সব দিকেই লাভ। শহরের লোকেরা কি মহিলা মানুষ দেখলেই বাজারের মেয়ে ভাবে? নাকি এদের বাড়িতে মা মেয়ে বোন নেই? হঠাৎ একজন লোকের আওয়াজ শুনলাম। ভাই, আপনার সমস্যা কি? লোকটা টলতে টলতে বলল, সমস্যা? কই, সমস্যা নাই তো। তাহলে ওনাকে বিরক্ত করছেন কেন? মাতাল লোকটা আর কিছু না বলে চলে গেল। মাতাল লোকটা চলে যাওয়ার পর বাকি লোকটা আমাকে জিজ্ঞাসা করলো, এত রাতে আপনি এখানে কি করছেন? এই জায়গাটা বেশি ভালো না, তাড়াতাড়ি চলে যান। লোকটা এই কথা বলে চলে যেতে লাগলেন। আমি বললাম, ভাই আমার তো যাওয়ার জায়গা নেই, গ্রাম থেকে এসেছি, নতুন। লোকটা মুখ ঘুরিয়ে আমাকে ভালো করে পর্যবেক্ষণ করলো। দেখে তো মনে হচ্ছে ভালো ঘরের মেয়ে। লোকটার এই কথা শুনে কেঁদে ফেললাম। আমি মনে মনে ভাবলাম, আমি তো ভালো ঘরের মেয়ে, ভালো ঘরের বউ, কিন্তু নিয়তি আজ আমাকে এখানে এনে ফেলেছে। আমার চোখে পানি দেখে লোকটার মায়া হলো। লোকটা বললেন, আমার সাথে যাবে? আমি অবাক হয়ে বললাম, মানে? ওদের মতো খারাপ কাজের জন্য যাওয়ার কথা বলছি না। তুমি চাইলে আজকের রাতটা থাকতে পারো আমার বাড়িতে, তবে শর্ত হচ্ছে কালকে চলে যেতে হবে। আমি মনের মধ্যে সাহস নিয়ে আসতে চাইলাম। এখানে পশুদের আক্রমণের শিকার হওয়ার চাইতে কাউকে বিশ্বাস করে ঠকাও অনেক ভালো। লোকটাকে দেখে খারাপ মনে হচ্ছে না, বিশ্বাস করাই যায়। স্নেহাকে লোকটা কোলে তুলে নিল, আর আমি সুমনকে নিলাম। লোকটার বাড়ি আসতে বেশিক্ষণ সময় লাগলো না, মিনিট ৫ মধ্যেই চলে আসলাম। আমাকে দেখে ওনার বউ একটু অবাক হয়ে গেলেন।
অবাক হবারই কথা। এত রাতে কোনো মহিলাকে পরপুরুষের সাথে দেখলে যে কেউই অবাক হবে। লোকটা তার বউকে আমার কথা বুঝিয়ে বলাতে আমার প্রতি ওনারও মায়া জন্মালো। মুচকি হেসে বললেন, তুমি হাত মুখ ধুয়ে নাও, ঘরে যা আছে তা দিয়ে কোনো মতে পেটটা জামিন দাও। তোমার মুখ দেখে মনে হচ্ছে সারাদিনে কিছুই খাওনি। আমি লোকটার মুখের দিকে তাকালাম। লোকটা বললেন, যাও। স্নেহাকে নিয়ে হাত মুখ ধুয়ে আসলাম। আমাদের নিয়ে উনিও বসে গেলেন, সাথে ওনার বউও। সবাই মিলে একসাথে খাচ্ছি, খুব ভালো লাগছে। খুব ভালো তরকারি না হলেও যেন অমৃত খাচ্ছি। খেতে খেতে আমার কথা জানতে চাইলেন লোকটা। আমি আমার সাথে ঘটে যাওয়া সবকিছুই বললাম। কষ্টের কথাগুলো বলতে বলতে চোখ দিয়ে পানি পড়ছিল। উনি এটাও বুঝতে পারলেন যে আমার যাওয়ার আর কোনো জায়গা নেই। আমার চোখে পানি দেখিয়ে লোকটির বউ তাকে বললেন, আচ্ছা, আমাদের পাশের ঘরটা তো ফাঁকাই আছে, বিলু চাচা তো ওটা ভাড়া দেবে। আমরা মায়াকেই ভাড়ায় ঘরটা নিয়ে দিই। দেয়া যায়। মায়া, তুমি কি আমাদের পাশের ঘরটা নেবে? নিলে নিয়ে থাকতে পারো, আমাদের কোনো সমস্যা নেই। শুধু মাস শেষে ঠিকমতো টাকাটা পরিশোধ করতে হবে। ওনাদের কথায় খুশিতে মনটা ভরে উঠল। সৃষ্টিকর্তা যে এত তাড়াতাড়ি সবকিছু সমাধান করে দেবে তা জানা ছিল না। আমি চোখে জল সমেত বললাম, তা তো আপনাদের মেহেরবানি, আমার জন্য খুব উপকার হবে। আমাকে তুমি বিজলি ভাবি বলে ডেকো, আর তেনাকে রফিক ভাই। এখানে অন্তত একজন ভাই ভাবি পেলাম। মনে মনে সৃষ্টিকর্তার দরবারে অনেক শুকরিয়া জ্ঞাপন করলাম। ভাবি হঠাৎ আবার বললেন, মায়ার একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যাবে। রফিক ভাই বললেন, তোমার হাতে কোনো কাজ আছে নাকি? ম্যানেজারকে বললে হয়তো একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা দেখো, যদি একটা ব্যবস্থা করতে পারো কিনা। এটা কাজ না হলেও যে দ্রুত একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে এটা বলাই যায়। রফিক ভাইয়ের সংসারে শুধু তারা দুজনই। তাদের ঘর আলো করে এখনো কোনো সন্তান আসেনি, অথচ বিয়ের 20 বছর হতে চলল। মোটামুটি তারা সে আশা ছেড়ে দিয়েছে। পরের দিন রফিক ভাইয়ের পাশের ঘরটা ভাড়া নিয়ে দিলেন ভাই। আপাতত স্থায়ীভাবে এতটা থাকার জায়গা হলো আমার। হয়তো আল্লাহ আমার কপালে এটাই রেখেছিলেন। সেদিন গোছগাছ করে নিলাম। পরদিন বিজলি ভাবি বললেন, মায়া, তাড়াতাড়ি রেডি হও, তোমাকে নিয়ে গার্মেন্টসে যাব। আজকে ম্যানেজারের সাথে দেখা করার কথা। গতকালকে নাকি ভাবি ম্যানেজারের সাথে কথা বলেছেন। ম্যানেজারের রুমে যাওয়ার সময় ভাবি বললেন, স্যারের প্রশ্নের উত্তর ঠিকভাবে দিও, লাঞ্চ টাইমে তোমাকে বানায় রেখে আসবো। ভাবি আপনি থাকেন, আমার একটু ভয় লাগছে। তোমার বিষয়ে সব কথা স্যারকে বলেছি। আচ্ছা চলো। ভাবি সালাম দিয়ে রুমে ঢুকলেন। পেছনে পেছনে আমিও ঢুকলাম। আমিও সালাম দিলাম। ম্যানেজার বাবু বললেন, বিজলি, তুমি কাজে যাও, আমি ওর সাথে একা কথা বলি। জি স্যার। আমি কাচুমাচু করে দাঁড়িয়ে রইলাম। ভাবি আমাকে একটু সাহস দিয়ে নিজের কাজে চলে গেলেন। আমাকে ম্যানেজার বাবু বসতে বলেন। আমি জবুথবু হয়ে বসে পড়লাম। নাম কি? আমি চমকে উঠলাম। আমি বললাম, মায়া। নামের সাথে চেহারার অসম্ভব ভালো মিল আছে। ঠিক বুঝলাম না। ওটা না বুঝলেও চলবে। স্বামীকে ছাড়লেন কেন? আরেকটা বিয়ে করেছে তাই। সতীনের ঘর করতে চাইনি। ও আচ্ছা, কাজ করতে চাও, ভালো কথা। সময় মতো আসতে পারবে তো? জি পারবো। ভাবি আছেন তো? আমাদের এখানে শিডিউল চেঞ্জ হয়, নাইটেও পড়তে পারে। সমস্যা হবে না স্যার, চাকরিটা আমার চাই। গার্মেন্টসে কাজ করে ভালোই চলছিল আমার। গত 1 মাসে ম্যানেজার আমার দিকে খারাপ দৃষ্টিতে একবারও তাকায়নি। মনে মনে ভাবলাম হয়তো এখানেই শেষ পর্যন্ত কাজ করে খেতে পারবো। সেজন্য সর্বাগ্রে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেওয়া উচিত। তারপর বিজলি ভাবি এবং রফিক ভাইকে। সেদিন বাইরে বৃষ্টি হচ্ছিল, খুব জোরে না হলেও মোটামুটি রকম। খুব মন দিয়ে নাইট ডিউটি করছি। নাইটে খুব বেশি মেম্বারের ডিউটি পড়ে না। আমি এর আগে 5-6 বার ডিউটি করেছি, কিন্তু কোনো সমস্যা হয়নি। সমস্যা বাঁধল সেদিন ম্যানেজার বাবুর রুমে আমার ডাক পড়ল। আমি কাজ ফেলে রুমে ঢুকে বললাম, স্যার ডেকেছেন আমায়? ম্যানেজার বাবুর হাতে সিগারেট। এই ঠান্ডায় উনি শার্টের বোতাম খুলে দিয়ে কেন যে বসে আছেন সেটা আমার বুঝে আসলো না। ওনার এমন অবস্থা দেখে ইতস্তত বোধ করতে লাগলাম। আমার এমন অবস্থা দেখে উনি বললেন, এমন করছো কেন মায়া? আমি কাচুমাচু করে বললাম, স্যার আমার অনেক কাজ পড়ে আছে, আমি বরং যাই। সিগারেটের পোড়া অংশটুকু ফেলে দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন আর বললেন, বাইরে বৃষ্টি, কেউ কিছু জানতে পারবে না। আজ রাতটা শুধু তোমার আর আমার। ছি ছি স্যার, এসব কি কথা বলছেন আপনি? আমাকে মাফ করুন, আপনি আমার পেটে লাথি দিবেন না আপনি। ম্যানেজার বাবু হো হো করে হাসতে লাগলেন। আমি ভীষণ ভয় পেলাম। বাইরে বৃষ্টি অনেকটাই বেড়ে গেছে। ম্যানেজার বাবু ফের বললেন, সমস্যা নাই, আজকের মজুরি ডাবল তোমাকে দেব। খুশি তো? আমি হাত জোর করে বললাম, স্যার এমনটা করবেন না,
আপনি তো জানেন আমার সম্পর্কে। এই চাকরিটা ছেড়ে দিলে পথে বসতে হবে আমাকে। আহা, তুমি বুঝতেছে না কেন? কেউ কিছু জানবে না। তাছাড়া তুমিও অনেকদিন স্বামী ছাড়া আছো, তোমার কষ্টটা তো আমি বুঝি। এ কথা বলে আমাকে জড়িয়ে ধরলেন ম্যানেজার বাবু। আমি অস্ফুট স্বরে বলতে লাগলাম, আল্লাহকে ভয় করুন বাবু, আমার এমন সর্বনাশ করবেন না। হাতের কাছে একটা ফুলের টব পেলাম, আস্তে করে নিয়ে সজোরে বসিয়ে দিলাম ম্যানেজার বাবুর মাথায়। লোকটা তৎক্ষণাৎ পড়ে গেল। আমি দৌড়ে পালালাম। বাইরে বৃষ্টি, তাতে কি? আগে আমার সতীত্ব, তারপর অন্য কিছু। বাড়ি ফিরে বিজলি ভাবিকে সব খুলে বললাম। রফিক ভাইয়ের দিকে তাকিয়ে উনি বললেন, প্রথমে আমি তোমাকে চাকরিটা নিয়ে দিতে চাইনি, কিন্তু তোমার অবস্থার জন্য নিয়ে দিতে হয়েছে। আমি ভেবেছিলাম তোমার প্রতি উনি অন্তত এভাবে তাকাবে না, কিন্তু আমার ধারণা ভুল হলো। আমাকে তুমি ক্ষমা করো বোন। বিজলি ভাবি হাত জোর করে আমার দিকে তাকিয়েছে। আমি তার হাত দুখানে চুমু দিয়ে বললাম, ছি বাপি, কি বলছেন এসব? আপনারা না থাকলে তো আমি কবেই শেষ হয়ে যেতাম। দয়া করে আমাকে লজ্জা দেবেন না। আমার ভাগ্যে যা ছিল সেটা হয়েছে। আমার সামনে থাকা লোকগুলো আমার জীবন কাহিনী শুনে অনেকটাই অবাক হলেন। বিজলি ভাবি আর রফিক ভাইও বসে আছেন। তারাই তো আমার সব। আমার জীবনের মোড় ঘুরে গেছে তাদের মাধ্যমে। আপনজন আমার আপন হয়নি, কিন্তু অপরিচিত জন আমার আপন হয়েছে। বিধাতার কি আজব খেলা। তাদের মধ্যে সুদর্শন এক পুরুষ বলল, কিন্তু তারপর কি হলো? আপনি তো গার্মেন্টসের চাকরিটা ছেড়ে দিলেন। আমি মুচকি হেসে বললাম, হ্যাঁ, শুনেছি আমার সাথে এরকম করার কারণে লোকটার চাকরি চলে গিয়েছিল। আমাকে আবার ডাকা হয়েছিল, কিন্তু আমি যাইনি। গেলেন না কেন? ওই লোকের তো আর ভয় ছিল না। আসলে আমি ভেবেছিলাম অন্যের অধীনে আমি আর চাকরি করব না। এখন আমার অধীনে অন্যরা চাকরি করবে। ব্যাপারটা বেশ মজার তো। কিভাবে? নিজেই কাজ শুরু করতে চাচ্ছিলাম। রফিক ভাই আর ভাবিও আমাকে সহায়তা করলেন। প্রথমে একটা সেলাই মেশিন দিয়ে শুরু করলাম। মাস দেড়েক থাকার কারণে অনেকেই আমার পরিচিত হয়ে গিয়েছিল। তাছাড়াও বাড়িতে বাড়িতে গিয়ে আমার কাছে কাপড় সেলাই করে নেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। অনেক কাপড় আসতে লাগলো। এই কাজটা আমি অনেক আগ থেকে পারতাম, সেজন্য সমস্যা হলো না। আস্তে আস্তে মার্কেটের দোকান নিলাম। এদিকে কাপড় সেলাইয়েরও কাজ চলতো। একটা দোকান থেকে আরেকটা দোকান এভাবে বাড়াতে লাগলাম। আচ্ছা, আপনার লস হতো না? আমি হাসলাম, অনেকটা মুচকি হাসি। তারপর বললাম, আপনাদের নাস্তা এসে গেছে, দয়া করে আগে খেয়ে নিন। আপনারা মনে হয় অনেক ক্ষুধার্ত। সুন্দরী একজন মহিলা বসেছিলেন, মনে হয় ছেলের মা। উনি বললেন, আপনার কাহিনী শোনার ক্ষুধা আপা, আগে বলুন তারপর নাস্তা। আসলে আমি অনেক দান খয়রাত করতাম। ছোটবেলায় শুনেছি দান করলে আল্লাহ আরো বেশি করে দেন। সেই ব্যক্তির নাকি কোনো কমতি হয় না। আমার বেলায় তাই হয়েছে। আমি আল্লাহর অনুগ্রহে অনেক দান খয়রাত করতাম, যার ফলাফল আল্লাহ আমাকে দান করেছেন। অনেকেই আছেন যারা দান করতে চায় না। তারা ভাবে এই দান করার কারণে বুঝি তার সম্পদ কমে গেল। কিন্তু সঠিক এটাই যে দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। তার মানে আপনার প্রতিষ্ঠিত হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস আর সততা, তাই না? জি ভাই, সেটা বলতে পারেন। কিন্তু স্নেহার বাবা আপনার জীবনে আবার এলো কেন? আর আপনি তাকে মেনে নিলেন, অথচ তিনি আপনাকে সর্বনাশের দিকে ফেলে দিয়েছিলেন। আসলে আমি নারী, মায়ের জাত। নারীদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মায়াময়ী। একজন নারী কখনো তার আপনজনকে রাস্তায় ফেলে দিতে পারে না। সে শুধু মায়া করতে পারে, কিন্তু ছুঁড়ে ফেলতে পারে না। আমিও হয়তো তাদের দলে। হয়তো সৃষ্টিকর্তারই এটা আদেশ ছিল, না হলে তাকে একদিন বটগাছের নিচে ভিক্ষা করা অবস্থায় কেন পাবো? ওনার নাকি কঠিন ব্যায়াম হয়েছিল, যার কারণে সব সম্পত্তি বিক্রি করে চিকিৎসা করাতে হয়েছে। পরে তার দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। আমি তো আর তাকে ফেলে দিতে পারি না, তিনি আমাকে ফেলে দিল। আমি যদি তাকে ফেলে দেই, তাহলে তার সাথে আমার পার্থক্যটা থাকলো কোথায়? সত্যি আপা, আপনি মহান। মহিলাটি বললেন। আমি হাসলাম। এই হাসির ভেতরে জমে আছে কত কষ্ট, কত লাঞ্ছনা, কত অপমান আর ত্যাগ। সব শেষে কিছুটা স্বস্তির পাওয়া। স্নেহাকে খুব কষ্ট করে আমি বড় করেছি। আপনারা তো আমার সংগ্রামের কথা শুনলেন। এই মেয়েটাও আমাকে নানাভাবে সাহায্য করেছে। আমার জীবনের স্পন্দন সে। দয়া করে তাকে কষ্ট দেবেন না। আপনি চিন্তা করবেন না আপা, আপনার মতো মহান মানুষের আত্মীয় হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এমনটা বলবেন না। আমি নারী হিসেবে সংগ্রাম করে সমাজে প্রতিষ্ঠিত হয়েছি বলে আমি মহান কিংবা গর্বিত নই। আমি নারী হতে পেরে গর্বিত। আপা, আমরা আজকেই দিন তারিখ ঠিক করে স্নেহা মাকে আংটি পরাতে চাই। আমি হাসলাম। রফিক ভাইয়ার বিজলি ভাবিকে বললাম, আপনাদের কি মতামত ভাইজান, ভাবি? ওরা দুজন দুজনকে যেমন পছন্দ করে
তাতে আর অমতের কি আছে, আমরাও রাজি। স্নেহার হবু শ্বশুরবাড়ির লোকেরা ওকে আংটি পরিয়ে চলে গেলেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, মেয়েটা তাহলে সত্যিই বড় হয়ে গেল। চোখের কোণায় পানি টলমল করতে লাগলো। সেদিনের আমি আজকে দেশের সবচেয়ে বড় গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। এখন আমার সবকিছু আছে। সুখ আছে, শান্তি আছে, ভাই আছে, ভাবি আছে, ছেলে মেয়ে আছে, প্রিয়তম স্বামী আছে। আমি চোখের জল মুছলাম। সুমনটা কাল দেশে ফিরবে, ওরও লেখাপড়া শেষ। কতদিন ছেলেটাকে দেখি না। নিজের ঘরে আসলাম, উনি ঘুমিয়ে আছেন। আমি আলতস্বরে ডাকলাম, ঘুমিয়েছেন আপনি? উনি চোখ খুলে বললেন, আমার পাশে একটু বসবে? আমি ওনার পাশে বসলাম। উনি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, কোনো কথা বলছেন না। হঠাৎ ঝরঝর করে কেঁদে দিলেন। আমি তার চোখের জল মুছে দিয়ে বললাম, আরে এমন করছেন কেন? যা হওয়ার তা তো হয়েছে, এখন আর কোনো কষ্ট নয়, শুধু ভালোবাসা। আমি এতটা পাবার যোগ্য নই মায়া। বাদ দেন তো, চা খাবেন? আমার একটা আশা পূরণ করবে তুমি? আমি অবাক হলাম খানিকটা, তারপর বললাম, কি? আমাকে শক্ত করে একবার জড়িয়ে ধরে ভালোবাসি বলবে? আমি মুচকি হেসে তাই করলাম। এতদিনের ভালোবাসাটুকু আজকে যেন পূর্ণতা পেল। ভালোবাসার মধ্যে যেমন পূর্ণতা ছিল, তেমনি আলিঙ্গনের মধ্যেও তৃপ্ততা ছিল। আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনারা আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে ভালো ভালো গল্প আপনাদেরকে উপহার দিতে উৎসাহিত করুন। ভালোবাসায় থাকুন, ভালোবাসায় রাখুন।